কাপলদের মধ্যে একজন যদি পাহাড় প্রেমী এবং অন্যজন যদি সমুদ্রপ্রেমী হয়ে থাকেন, তবে গোয়া ট্যুর ইজ বেস্ট ফর ইউ। আর তাছাড়া গোয়া ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখেনি এমন ভ্রমণপ্রিয় বাঙালি বোধহয় খুব কমই আছে। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, সমুদ্রের মেলবন্ধনে তৈরি হওয়া গোয়ার প্রাকৃতিক মনোরম দৃশ্য বহু পর্যটকদের মন কেড়ে নিয়েছে। হাই, আমি উপনীতা অ্যান্ড ওয়েলকাম টু মাই ট্রাভেল ডেস চ্যানেল। আজ আমি আমার গোয়া ট্যুরের কিছু গল্প এবং বিভিন্ন কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মতে ওয়েস্ট বেঙ্গল থেকে গোয়া যাওয়ার বেস্ট অপশন ফ্লাইট। তবে ট্রেনে যেতে চাইলে প্রায় 44 ঘন্টার ট্রেন জার্নির পরে ঘোরার এনার্জি অনেকটাই কমে যায়। রাত প্রায় 12:30টায় গোয়ার ডাবলিম এয়ারপোর্টে ল্যান্ড করার পরে পাশেই একটি হোটেলে আমরা রাতটা ছিলাম। পরের দিন আর্লি মর্নিংয়ে আমরা এয়ারপোর্টে ফিরে এসে এখান থেকে একটি স্কুটি রেন্টে নিলাম। গোয়াতে গাড়ি ভাড়া ভীষণ এক্সপেন্সিভ এবং ভালো করে ঘোরার জন্য স্কুটি বেস্ট। তোমরা তাড়াতাড়ি পৌঁছে যাবে তারা ঠিক এই এক্সিট গেটের লেফট সাইডেই গভর্নমেন্ট ট্যাক্সি কাউন্টার রয়েছে। এখান থেকে তোমরা ট্যাক্সি নিয়ে নিতে পারো। এটা নর্থ গোয়া বা সাউথ গোয়ায় পৌঁছে দেবে। এছাড়াও নর্থ গোয়ার কালাঙ্গুট পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু বাস অ্যাভেলেবেল রয়েছে, আর বাসের টাইমিংটা রেড বাস অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে জেনে নিতে হবে। ডাবলিম এয়ারপোর্টের পাশে কিন্তু কোনো স্কুটি রেন্টে পাওয়া যায় না। প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হয়। অতটা তো হাঁটা সম্ভব নয়, তাই এই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কল করবেন। ওরা গাড়ি নিয়ে টাইম মতো এয়ারপোর্টে চলে আসবে। স্কুটি নেওয়ার আগে অবশ্যই কিন্তু ভালো করে চেক করে নিতে হবে এবং ভিডিও করে নিতে হবে, যাতে পরে কোনো সমস্যা না হয়। আর হ্যাঁ, অবশ্যই ইয়েলো ব্ল্যাক নাম্বার প্লেটের গাড়ি নেবেন। আমরা এখন যাচ্ছি সাউথ গোয়ার উদ্দেশ্যে। সাউথ গোয়া ঘুরে তারপরে আমরা নর্থ গোয়ায় ঘুরব। আপনারা চাইলে প্রথমে নর্থ গোয়া এবং পরে সাউথ গোয়া ঘুরতে পারেন, কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনি ফ্লাইটে বা ট্রেনে কোথায় আসছেন এবং আপনার ফেরার ট্রেন বা ফ্লাইট কোথা থেকে। আচ্ছা, আপনাদের এয়ারপোর্ট বিষয়টা একটু ক্লিয়ার করি। ডাবলিম এয়ারপোর্ট, যেটা সাউথ গোয়া এবং নর্থ গোয়ার মিডিল পজিশনে, এবং নর্থ গোয়াতে রয়েছে নতুন এয়ারপোর্ট মোপা। আর যদি ট্রেনের কথা হয় তবে নর্থ গোয়াতে আসতে হলে থিভিম রেলওয়ে স্টেশন এবং সাউথ গোয়ার দিকে আসতে হলে মাডগাঁও রেলওয়ে স্টেশনে নামতে হবে। আপনারা চেষ্টা করবেন নর্থে এলে সাউথ দিয়ে রিটার্ন করার এবং সাউথে এলে নর্থ থেকে রিটার্ন করার, তাহলে পুরো ঘোরাটা সম্পূর্ণ ঠিকঠাক হবে। নাহলে তো আপনাকে এক জায়গায় বারবার রিটার্ন আসতে হবে এবং টাইমটাও ওয়েস্ট হবে। পার্টি করা, মজা মস্তি, হইহুল্লোড় করার জন্য এখানে নর্থ গোয়া বেস্ট। আর সাউথ গোয়ায় যদি ঘুরতে যান, সাউথ গোয়া হলো শান্ত প্রকৃতি, মানে এক কথায় শান্তিপ্রিয় এবং প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য। জিনিসপত্র কেনাকাটা বা খাওয়া দাওয়ার দিক থেকে বলতে গেলে নর্থ গোয়ার থেকে সাউথ গোয়া কিন্তু একটু এক্সপেন্সিভ। এবারে আমি যদি নর্থ গোয়াতে গিয়ে নাইট ক্লাবে ঢুকি বা ট্যাটু করাই বা এই ধরনের কিছু করি, তো সেক্ষেত্রে খরচটা নিজের দায়িত্বে। এগুলো করলে মনে হয় নাকি যে টাকার পকেটে খুব একটা থাকবে বলে। এখানের এত সুন্দর প্রকৃতি দেখে আমি তো মাঝে মাঝে ভিডিও করতেই ভুলে যাচ্ছিলাম। গোয়ায় কিন্তু প্রচুর কাজু বাদাম পাওয়া যায়। রাস্তার ধারে ধারে কাজু বাদাম বিক্রি হয়। বাইরে বেড়াতে গেলে ওই তেল জাতীয় মানে কচুরি বা পরোটা আমার একদমই পছন্দ হয় না, তাই ফলও সকালবেলা খালি পেটে খাওয়া উচিত নয় জানি, তবুও ওগুলোর থেকে তো বেটার। আমি যদিও সকালে ভেজানো ছোলা খাই, তো সেক্ষেত্রে প্রবলেম হবে না। আর এদিকে আকাশকে দেখুন কেমন মুখ ভেজাল করে আছে। কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো আকাশ পরিষ্কার রোদ। এইভাবেই প্রকৃতির চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম সাউথ গোয়ার দিকে। সকালে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। সাউথ গোয়ায় আমাদের গন্তব্য ছিল পালোলেম বিচ। এখানে আমরা 2 নাইট স্টে করেছিলাম। এখানে রাস্তার 2 সাইডে প্রচুর হোটেল রয়েছে। এছাড়াও বিচের ওপরেও হোটেল রয়েছে, শ্যাক্স রয়েছে। আপনি ভেতরের দিকেও নিতে পারেন হোটেল, সেক্ষেত্রে আপনার হোটেলের চার্জ একটু কম পড়বে। আর যদি আপনি বিচের ওপরে নেন সেক্ষেত্রে কিন্তু চার্জটা বেশি পড়বে। পালোলেম বিচে এসে আমার সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো এই যে আমার প্রিয় ফুল। অনেক দিন পরে আমি ওদেরকে দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে।
এখানে সব হোটেলেই প্রায় আমি দেখছিলাম এই ফুলগুলো রয়েছে। আমাদের কোনো হোটেল বা রুম বুক করা ছিল না, আর যেহেতু আমরা অফ টাইমে গিয়েছিলাম তো ম্যাক্সিমাম বিচের ওপরে যে শ্যাক্সগুলো থাকে সেগুলো বন্ধ ছিল। তো যাই হোক, আমরা গুগলে সার্চ করে এই রুমটা পেলাম। এটা রাস্তা থেকে মানে মেইন রোড থেকে একটু ভেতরের দিকে ঢুকতে হয়েছিল, আর যেহেতু রেইনি ওয়েদার তো পুরো রাস্তায় জল জমে গিয়েছিল, তবুও ভালো লাগছিল, বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। উফ, কী যে ভালো লাগছিল! যখন রোদ উঠছে তখন সমুদ্রের চেহারাটাই পাল্টে যাচ্ছে। মেঘলা ওয়েদারে একরকম, রোদ উঠলে আর এক রকম, সমুদ্রের রং পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে প্রকৃতিও একদম পরিবর্তন হয়ে যাচ্ছে, যেন হাসছে খেলছে। ভীষণ সুন্দর জায়গা। আর এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দুপুরের লাঞ্চ, উফ, লাজবাব! এই অনুভূতি জাস্ট বলে প্রকাশ করা যাবে না। আর এর স্বাদ পেতে হলে আপনাকেও সাউথ গোয়ার পালোলেম বিচে কিন্তু আসতেই হবে। এখানে আসার বেস্ট টাইম হলো নভেম্বর টু মার্চ। সেই সময় ওয়েদার ক্লিয়ার থাকে, বৃষ্টিও থাকে না, এবং সমুদ্র তখন অপূর্ব সুন্দর দেখতে লাগে, পুরো নীল রঙের হয়ে যায়। আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে গিয়েছিলাম। এই টাইমটা মনসুনের লাস্ট টাইম চলছিল, আর লোকজন যেহেতু অফ সিজন তো লোকজন আসাটাও খুব কম লোকই তখন এখানে আসে। সেই কারণে ম্যাক্সিমাম জায়গাগুলো ট্রিপল পলিথিন দিয়ে ঢেকে রেখেছে, ওগুলো বন্ধ। অক্টোবরের পরে যখন আবার সিজন শুরু হবে তখন ওগুলো খুলে একদম এগুলো ঝকঝকে তকতকে সুন্দর হয়ে যাবে। এখন এখানে জিনিসগুলো সব ওপরে তুলে রেখেছে যাতে বৃষ্টিতে না ভেজে, আর সিজনে এগুলো সবই বাইরে থাকে এবং তখন লাইট দিয়ে আরও সুন্দর করে ওরা সাজায়। অফ সিজনে গেলে আপনি কিন্তু এই রুমগুলো খুব কম দামেই পেয়ে যাবেন। অন্য সময় যখন সিজন চলে তখন এই যে আমার রুমটা দেখাই, এই রুমগুলো কিন্তু 14K নিচে পাওয়াই যায় না, যেটা আমরা প্রায় 5K অ্যাবাভ পেয়েছিলাম। রুমটি কিন্তু বেশ বড় এবং ওয়েল ডেকোরেটেড। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এসি রুম পাওয়া যায়, বিকজ এখানে তো রাশিয়ান ফরেনাররাই বেশি আসে, তো সেক্ষেত্রে ওদের এসিটা প্রয়োজন হয়। নন এসিও পাওয়া যায় খুব কম। উইন্টারে আমাদের এসির প্রয়োজন না থাকলেও ওদের কিন্তু থাকে, তাই এই ব্যবস্থা। এবার আসুন আপনাদের বাইরের মনোরম দৃশ্যটা দেখাই। এই যে ব্যালকনি ভিউ, এখান থেকে পুরো বিচটাই সুন্দর করে আপনারা দেখতে পাবেন। পালোলেম বিচের সৌন্দর্য নিয়ে জাস্ট কোনো কথা হবে না, অসাধারণ। বিকেল হতে বেশ লোকের সমাগম শুরু হয়ে গেছে বিচের মধ্যে, তবে সিজনে কিন্তু এখানে প্রচুর লোক থাকে। এই বিচটা সাধারণত সানসেট পয়েন্ট হিসেবেই ফেমাস, কিন্তু এখন যেহেতু ক্লাউডি ওয়েদার তো সানসেট দেখতে পাবো একথা ভাবাই বৃথা, কিন্তু তবুও খুব সুন্দর লাগছিল। সন্ধেবেলা মার্কেটে গিয়ে তো আমার চক্ষু চড়ক গাছ, জিনিসপত্রের যা প্রাইস বলছে এরা! অন্য সময় ফরেনারদের জন্য আলাদা প্রাইস, ইন্ডিয়ানদের জন্য আলাদা প্রাইস থাকে, কিন্তু এটা যেহেতু অফ সিজন চলছিল তাই ইন্ডিয়ান বা ফরেনার সবার জন্যই সেম প্রাইসই ছিল। বেশি অবাক করেছিল একটা ডিম সিদ্ধের দাম 120 টাকা। নর্মাল ডিম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম 7.5 টাকা 8 টাকা সেরকমই নেয়, কিন্তু যখন ওরা ওটাকে বয়েলড করছে তখন সেটা 120 টাকা হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে তুমি সি বিচ ড্রেস, অর্নামেন্টস সব কিছুই পেয়ে যাবে। দামটা একটু কোথাও বেশি থাকে, বার্গেনিং করলে আবার কমিয়েও দেয়। এখানে রাতটা কিন্তু বেশ শান্ত। অফ সিজন বলে লোক সংখ্যা কম আছে ঠিকই, কিন্তু সবাই সবার মতন এনজয় করছে, কেউ কিন্তু চিৎকার চেঁচামেচি করছে না। আর এখানে চাইলে তুমি সারা রাত বিচেও কাটিয়ে দিতে পারো, কেউ তোমায় ডিস্টার্ব করবে না।
পরের দিন সকালটা শুরু হলো এরকম সুন্দর রৌদ্রোজ্জ্বল সমুদ্রের মুখ দেখে। সমুদ্র এবং প্রকৃতির এত সুন্দর স্নিগ্ধ রূপ দেখে বাড়িতে ফিরতে তো মনই করছে না। ফিরতে তো হবেই, তাই দুদিন পালোলেম বিচে কাটিয়ে আমরা নর্থ গোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আবার আসার ইচ্ছে রইল পালোলেম বিচে।